বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটির থেকে নবম অধ্যায় আছে মূল্য সংযোজন কর এর হিসাব রক্ষণ প্রক্রিয়া। আজকে আমি এই অধ্যায়টির দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে বলবো যে মূল্য সংযোজন কর, ভ্যালু এডেড ট্যাক্স, এটা বিশ্বের সর্বপ্রথম অনেক লেখকের মধ্যে 1922 সালে জার্মানিতে চালু হয়। আবার কোনো কোনো লেখক বলে 1936 সালে ফ্রান্সে সর্বপ্রথম চালু হয়। আবার বাংলাদেশে মূল্য সংযোজন কর 1991 সালের 1 জুলাই তারিখে শুরু হয়। তবে বাংলাদেশে মূল্য সংযোজন কর নতুন হলেও বিশ্বের 40টি উন্নয়নশীল দেশ সহ উন্নত এবং অনুন্নত প্রায় 100টি দেশে ভ্যাট এর কার্যক্রম চালু আছে। প্রায় 100টি দেশ এখন বর্তমানে। ভ্যাট 1922 সালে জার্মানিতে, 1935 সালে আর্জেন্টিনায়, 1940 সালে জাপানে এবং 1948 সালে ফ্রান্সে চালু করা হয়। সম্প্রতি উন্নত দেশগুলোর মধ্যে কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জাপান সহ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীন, ভারত ও পাকিস্তান সীমিত আকারে এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ইকুয়েডর, উরুগুয়েতে ব্যাপক আকারে চালু হবে। বিশেষভাবে উল্লেখ করা যায় যে ইউএসএ তে এখনো ভ্যাট প্রথা চালু করা হয়নি। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও প্রথম থেকেই রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভ্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন এই ভ্যাট কে প্রদান করবে, ভ্যাট দিবে কি? ভ্যাট চালু করলাম, সরকার নির্ধারণ করলো ভ্যাট আমি দিব না তুমি দিবা, কে দিবে, কাকে দিতে হবে? 1991 সালে মূল্য সংযোজন কর আইনের 3 ধারা অনুযায়ী যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার উৎপাদিত পণ্য ও সেবা করযোগ্য বলে বিবেচিত, সেই সকল ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মূল্য সংযোজন কর দাতা হিসেবে, সেই সকল প্রতিষ্ঠানগুলি মূল্য সংযোজন কর বা দাতা হিসেবে চিহ্নিত। মূল্য সংযোজন কর দাতাদের মূল্য সংযোজন কর আইনের 3 উপধারা 3 ধারা অনুযায়ী নিম্নোক্তভাবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকরণ বা উৎপাদন পর্যায়ের সরবরাহকারী, আমদানিকৃত পণ্যের আমদানি পর্যায়ের আমদানিকারক, সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রদানকারী। ধারা 5(1) এর অধীনে নিবন্ধিত ব্যক্তি পণ্য সরবরাহ বা সেবা প্রদানকালে পণ্য বা সেবার মূল্যের সাথে ক্রেতার নিকট হতে উপধারা 1 এর ধার্যকৃত মূল্য সংযোজন কর আদায় করবেন। এটাই হলো আমার এখন মূল শেষ কথাটা, যে আমার মূল্য সংযোজন কর কে প্রদান করবেন। তাহলে আমরা জানলাম মূল্য সংযোজন করটা কে দিবেন। আসলে যাদের উপরে কর ধার্য করা হয় তারাই সাধারণত দিয়ে থাকে, তারাই দেয়। যে সকল প্রতিষ্ঠানের উপর, যে সংস্থার উপর সরকার অলরেডি কর ধার্য করে ফেলেছে, সেই সকল প্রতিষ্ঠানই এই মূল্য সংযোজন কর দিয়েও থাকে। আর ভ্যাটের একটু প্রারম্ভিক আলোচনা করলাম, দেখালাম। এবার মূল ক্লাসে চলে আসি। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা দিনে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা দেখব মূল্য সংযোজন কর হিসাব রক্ষণ প্রক্রিয়ার দ্বিতীয় ক্লাস। আজকে দেখি আমরা দ্বিতীয় ক্লাসে আমাদের জন্য কোন বিষয়টি আছে, বা আমি কোন বিষয়টি তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। আমরা সামনে আগাইলেই বুঝতে পারবো যে আমার দ্বিতীয় ক্লাসে কি জিনিসটা আছে। এই 2 নাম্বার ক্লাস, এখান থেকে নতুনত্ব কথা হলো 2 নাম্বার ক্লাস।
ক্লাস এর আগেরটা গেছে 1 নাম্বার ক্লাস, পাঠ শিরোনামে আমরা মূল্য সংযোজন কর সম্পর্কেই তো এই অধ্যায় তো এটাই, এবং এই মূল্য সংযোজন কর বিবরণী তৈরি করতে আমরা পারবো, এবং আমরা তৈরি করতে জানবো। আমি নিয়ম কানুন যেহেতু তোমাদেরকে দিয়ে দিছিলাম, তোমাদেরকে 11টা জার্নাল দিয়ে দিছিলাম, তোমরা যদি দয়া করে 11টা জার্নাল মুখস্থ করে থাকো তাহলে তোমাদের পক্ষে এই অধ্যায়ের আজকে যে সমস্যাটা দিয়েছি আমি, প্রবলেমটা আমি তোমাদের সামনে উপস্থাপন করবো, সেই প্রবলেমের জাবেদাগুলো তোমরা অটোমেটিক্যালি পাবে। এই যে পণ্য দ্রব্যগুলো উৎপাদন করা হয়, এই উৎপাদিত পণ্যের উপর যে মূল্য সংযোজন করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। এটার গত ক্লাসে আমি তোমাদের পড়াইছি, এটা আমার এখন আজকে আর পড়ানোর দরকার নাই। আজকে আমরা চলে যাব আমাদের একটা অঙ্কের প্রবলেম। আজকের ক্লাসটা আবার এত লম্বা চড়া হবে না, তবে আমরা দেখি যতদূর হয় আর কি। এই 2014 সালের বলছে এবিসি লিমিটেড ইনকার দ্য ফলোইং ট্রানজাকশন অন দ্য মান্থ অফ জুলাই 2014। জুলাইয়ের 1 তারিখে বলছে সোল্ড অন অ্যাকাউন্ট ফর টাকা 40,000 এক্সক্লুডিং ভ্যাট at the rate of 15%, অর্থাৎ 40,000 টাকার ধারে মাল বিক্রি করছে এক্সক্লুডিং 15%। আমি তোমাদেরকে নিয়ম লিখে দিয়েছিলাম, এক্সক্লুডিং থাকলে কি করতে হবে, উইথ ভ্যাট থাকলে কি হবে, সারপ্লাস ভ্যাট, ভ্যাট প্লাস থাকলে কি হবে, তোমাদের বেশ কিছু শব্দ লিখে দিয়েছিলাম। সেই শব্দগুলো যদি তোমরা একটু খেয়াল করতে পারো, মুখস্থ করে রাখতে পারো, আর যদি কেউ করে ফেলছো মনে হয় তাহলে তার পক্ষে আরো সহজ হয়ে যাবে। পারচেজ অন অ্যাকাউন্ট ফর টাকা 24,000 উইথ 15% ভ্যাট, ধারে 24,000 টাকার পণ্য ক্রয় করছে 15% ভ্যাট সহ, এটা এক্সক্লুডিং ভ্যাট বহির্ভূত, আর ভ্যাটের ভ্যাট সহ। এই 24,000টার মধ্যে ভ্যাট আছে, আবার এই 40,000টার মধ্যে ভ্যাট নাই। এই হইল অর্থ। এক্সক্লুডিং মানে কি, বহির্ভূত, অর্থাৎ 15% ভ্যাট এই 40,000 টাকার মধ্যে নাই, আবার 15% ভ্যাট উইথ থাকলে এই 24,000 টাকার মধ্যে আছে, অন্তর্ভুক্ত আছে। এই দুইটা জিনিস, এই কথা দুটুকু খেয়াল করলেই তোমাদের চলবে। ইম্পোজড ভ্যাট লেখা থাকে। গ্রোস পারচেজ টাকা 11,000 অল স্ট্যান্ডার্ড রেটেড, মোট ক্রয় করছে 11,500 টাকা, মোট ক্রয় করছে 11,500 টাকা অল স্ট্যান্ডার্ড রেট। নিট সেলস টাকা 30,000 অল স্ট্যান্ডার্ড রেট, এটার অবশ্যই কোনো কারণ আছে, আমি দেখাবো। এরপর আছে ভ্যাট পেইড টু গভর্নমেন্ট, সরকারকে ভ্যাট টাকা জমা দিছি আমি 4,000 টাকা। ভ্যাট এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, পেইড এন্টারটেইনমেন্ট এক্সপেন্স টাকা 2,000। পারচেজ ইকুইপমেন্ট টাকা 2,000 উইথ 15% ভ্যাট। আমি সুন্দর করে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, কোন সম্পত্তি যদি ক্রয় করে তাহলে ভ্যাট কি করতে হবে, মাথায় রাখতে হবে। সোল্ড অন অ্যাকাউন্ট ফর টাকা 30,000 উইথ 15% ভ্যাট। এবার এই যে এই 2 তারিখের কাজটা আর এই 21 তারিখের কাজটা কিন্তু একই, উইথ ভ্যাট আছে। ডাক শেষ হয়নি, এরপরও আমার ডাক আছে আরো কয়েকটা ডেট, এই 3টা ডেট আরো প্রচেষ্টা রয়েছে। 22 তারিখে বলা হয়েছে ভ্যাট রিফান্ডেড ফ্রম গভ টাকা 1,000, আবার সরকার 1,000 টাকার ভ্যাট আমাকে ফেরত দিয়ে দিছে। 28 তারিখে আমি পেইড গভ ভ্যাট পেইড করছি 2,000 টাকা। আবার 31 তারিখে স্যালারি প্রদান করছি, বেতন প্রদান করছি কর্মচারীদের 5,000 টাকা। ইনস্ট্রাকশনে বলা আছে আমার কি তৈরি করতে হবে, জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশন, উপরের লেনদেনগুলো থেকে আমার জার্নালাইজ করতে হবে, জার্নাল করতে হবে, জাবেদা খেলে তৈরি করতে হবে। তারপরে প্রিপেয়ার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, একটা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে হবে। এই 2টা জিনিস আমাকে এখানকার উপরোক্ত ডাকের থেকে আমার এই 2টা জিনিস প্রস্তুত করতে হবে। চলো আমরা প্রস্তুত করা শিখি নেই, প্রথমে জাবেদা করা শিখি। ইনস্ট্রাকশন 1, এবিসি লিমিটেড জার্নাল এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্ট, টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা 2014 জুলাই 1-এ কি করছিল, এখন যদি আমরা ব্যাক করে দেখবার যাই তাহলে একটু সময়ও লাগে আর কি। সোল্ড অন অ্যাকাউন্ট টাকা 40,000 টাকা, 40,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করছে এক্সক্লুডিং 15% ভ্যাট, এক্সক্লুডিং 15% ভ্যাট কিন্তু ছিল, মাথায় রাখতে হবে। মানে এক্সক্লুডিং থাকলে কি হয়, অ্যাকাউন্টস রিসিভড ডেবিট 46,000 টাকা, আমি মাল বিক্রি করছি 40,000 টাকা, এক্সক্লুডিং 15% ভ্যাট, তার মানে ওর মধ্যে ভ্যাটের টাকা ছিল না। সেলস 40,000 টাকা, এই 40,000 টাকার উপরে 15% ভ্যাট কাটলে 6,000 টাকা, এই 40,000 6,000, এই 46,000 টাকার ভ্যাট অ্যাকাউন্ট রিসিভড ডেবিট হলো। নিশ্চয়ই আমি বুঝতে পারছো, এটা হলো কি এক্সক্লুডিং ভ্যাট, এখানে উইথ হবে না,
এটা এক্সক্লুডিং ভ্যাট, এক্সক্লুডিং ভ্যাট থাকলে তখন ভ্যাটের টাকাটা সরাসরি বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের উপরে কাটতে হয়। আর যদি উইথ ভ্যাট থাকে তখন 15/115, তোমাদের রুলস লিখে দিছি, রুলসটা তোমরা ফলো করবা। 2 তারিখে আবার বাকিতে পণ্য ক্রয় করছিল 24,000 টাকার, এখন এটা ছিল উইথ ভ্যাট, তাহলে এই 24,000 টাকার পণ্য বাকি দিয়েছিলাম, পারচেজ ডেবিট, ক্রয়ের সঙ্গে ইনপুট ভ্যাট ডেবিট হয়, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 24,000। এই 24,000 টাকার মধ্যে আবার ভ্যাট আছে কত, এই যে ভ্যাট আমি বের করে দেখাই দিছি 3,130, আর পারচেজ তাহলে অরিজিনাল পণ্য ক্রয় করছি কত টাকা, আমি 20,870 টাকার। এই দুইটা জার্নাল গেল। এবার 5 তারিখে জার্নালে বলছে আবার বাকিতে 11,500 টাকার পণ্য ক্রয় করছে, গুডস, তাহলে পারচেজ ডেবিট। এবার এর মধ্যে এই যে 115/115, এই 11,500 টাকার মধ্যে ভ্যাট আছে, উইথ ভ্যাট আছে, এই যে উইথ ভ্যাট, তাহলে 11,515 গুণন 15/115 করলে 1,500 টাকা ভ্যাট আসে, তাহলে আমি পারচেজ করছি কত, 10,000 টাকা। এবার 8 তারিখ সেলস করছে আবার, এবার সেলসে উইথ ভ্যাট ছিল, জার্নালটা কি অ্যাকাউন্টস ডেবিট সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট, কিন্তু এবার দেখো এই যে সরাসরি 15% কাটা হয়েছে 4,500 টাকা, তাহলে 30,000 এর উপরে 4,500 কাটা পাইলাম, তাহলে যোগ করলে এই 34,500 টাকা হলো আমার অ্যাকাউন্টস ডেবিট। এবার 12 তারিখ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ভ্যাট এটা কি করা হয়েছে, টু রেকর্ড ডিপোজিট ক্যাশ ইন গভ ট্রেজারি, সরকার 21 আমরা কি করছি, ভ্যাটের 4,000 টাকা জমা দিচ্ছি, জমা দিলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট হয়। এবার 15 তারিখে এন্টারটেইনমেন্ট এক্সপেন্স এর টাকা পরিশোধ করছে নগদে, তাহলে এন্টারটেইনমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এটার মধ্যে ভ্যাটের কোনো ফাংশন নাই। 20 তারিখে ইকুইপমেন্ট ক্রয় করছে, একই কথা, এটার মধ্যে ভ্যাটের কোনো ফাংশন নাই, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, এই 2,000 টাকা 2,000 টাকা। এবার জুলাই 21 তারিখ আবার মাল বিক্রি করছে, ওই যে একটু আগে করে আসলাম, অ্যাকাউন্ট ইজ ডেবিট সেলস ক্রেডিট আউটপুট ভ্যাট ক্রেডিট, তাহলে 30,000 টাকা ডেবিট, এই 30,000 টাকার মধ্যে এই যে 15/115 তোমার ভ্যাট অন্তর্ভুক্ত আছে, 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে ভ্যাট এত টাকা, তাহলে 30,000 থেকে এই যে 3,913 টাকা বাদ দিলে 26,087 টাকা হলো সেলস। এবার আসি 22 তারিখ, 22 তারিখে ভ্যাট কারেন্ট ভ্যাট তো আমরা জমা দেই, সরকার আমার 1,000 টাকা ভ্যাট ফেরত দিছি, তাহলে জমা দিলে যে জার্নাল হয়, ফেরত দিলে তার উল্টা জার্নাল হয়, ক্যাশ অথবা ব্যাংক ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 1,000 এই যে টু রেকর্ড ভ্যাট রিফান্ডেড ফ্রম গভট, সরকার আমার ভ্যাট ফেরত দিয়ে দিছে 1,000 টাকা। 28 তারিখ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ আমি ভ্যাট টাকাটা 4,000 টাকা জমা দিছি, আবার এই যে টু রেকর্ড ডিপোজিট ক্যাশ ইন গভট ট্রেজারি আমি জমা দিলাম, জমা দেওয়াতে আমার জার্নালটা হলো কি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এবার 31 তারিখে বেতন পরিশোধ করছি কর্মচারীদের 5,000 টাকা, এটা জেনারেল জার্নাল, স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এটার মধ্যে আর নতুনত্ব তেমন কিছু নেই। এখন আমার কাছে 2 নাম্বার ইনস্ট্রাকশন, আমার জার্নাল শেষ হয়নি, 31 তারিখ বাড়তি 2টা জার্নাল দিতে হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ভ্যাট ক্রেডিট, অর্থাৎ ইনপুট ভ্যাট আমার টোটাল কত হলো জার্নালের মধ্যে চেক দিতে হবে, 2টা ডেটে ইনপুট ভ্যাট হয়েছে, একটা হলো 3130 আর একটা হলো 1500, এই দুটোর যোগফল দিয়ে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ভ্যাট ক্রেডিট। সেম বিপরীত ক্রমে আউটপুট ভ্যাট ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, আউটপুট ভ্যাট কতগুলো জার্নালের মধ্যে আছে সবগুলোর যোগফল দিয়ে আউটপুট ভ্যাট ডেবিট আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এবার এগুলার এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের আমার লেজার করতে বলছে 2 নাম্বার ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন 2 ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট প্রস্তুত করো, এটা হলো লেজার, আমি স্ট্যান্ডার্ড ফর্মে লেজারটা ছক কাটছি। জুলাই 12 তারিখে আমরা জার্নাল করছিলাম ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্রেডিট পক্ষটিকে লিখলাম ক্যাশ ডিপোজিটেড 4,000 টাকা ডেবিট হলো, ব্যালেন্সেও ডেবিট। 22 তারিখ সেম না উল্টা, এই 1,000 টাকা ফেরত আইছে আমার কাছে, ক্যাশ রিফান্ডেড, তাহলে 1,000 টাকা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট জার্নালের মধ্যে ক্রেডিট আছে, তাহলে 4,000 থেকে 1,000 টাকা গেল গা, থাকলো 3,000 টাকা। 28 তারিখ আর 12 তারিখ একই, ক্যাশ ডিপোজিটেড 2,000 টাকা, এই 2,000 টাকা আমার 3,000 এর সাথে যোগ হয়ে 5,000 টাকা হলো। আর আবার 31 তারিখে লাস্টের যে 2,000 দেখে আসলাম, ইনপুট ভ্যাট ডেবিট 4,630, এটা আর 5,000
যোগ করলে 9630। আউটপুট ব্যাড ক্রেডিট লাস্ট যারা দেয়া আছে 14413 টাকা। এখন এইটাই বড়, ডেবিট পকেট, ডেবিট ছোট, ক্রেডিট বড়। এই জন্য ক্রেডিটের যোগফল থেকে এখন উল্টা ডেবিটের যোগফল বাদ দিয়ে আমার ফলাফল চলে যাবে কোথায়? ক্রেডিটের করে 4783 টাকা। এখন এই খতিয়ানটা আমরা যারা স্ট্যান্ডার্ড ফর্মে লেজার করতে জানি তাদের জার্নাল থেকে, জার্নাল তো করে ফেলছি, জার্নাল থেকে এই লেজার করতে কোনো সমস্যা হওয়ার কথা না। কেউ যদি টি ফর্মে লেজারটা করতে চাও তারও তো কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু আমি পূর্বের পেজে জার্নালগুলো সব করে ফেলছি। যারা জার্নাল করতে পারছি তাদের পক্ষে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট একটা লেজার, সেটা আমি টি ফর্মে হোক আর স্ট্যান্ডার্ড ফর্মে হোক, আমার করতে কোনো সমস্যা হবার কথা না। এই যে জার্নালের শুরু থেকে আমি চেক দিয়ে যাব, আমি দেখবো কোথায় কোন কোন জাবেদার মধ্যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে। যেখানে যেখানে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে চলে যাবে। এখানের মধ্যে এই যে 12 তারিখে প্রথম ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট 4000 টাকা ডেবিট আছে, তাহলে এই 4000 টাকা জার্নালের ডেবিট দিকে বসবে, ব্যালেন্সেও ডেবিট দিকে বসবে। আবার এই যে এইটা এখানে এই 21 তারিখের মধ্যে নেই, এই 22 তারিখে এই যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট আছে 1000 টাকা, তাহলে ক্রেডিট দিকে বসেছি, বিয়োগ করছি। কিন্তু 28 তারিখে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট 4000 টাকা ডেবিট আছে, ডেবিটের যোগ করে আমি আবার 3000 4000 2000 আর 4000 যোগ করে যা হয়েছে ফলাফল নামাইছি। এই যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর আছে যে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট 14473 টাকা ক্রেডিট। এই লেজার তোমরা পারবা যদি জার্নাল গুলো তোমাদের পক্ষে করা সম্ভব হয়। তবে আমি তোমাদেরকে যে জার্নাল গুলো লিখে দিছি, জার্নাল গুলো যদি তোমরা মুখস্থ করতে পারো, জার্নালের পরে একটু নিয়ম কানুন লিখে দিছিলাম, কোন কোন শব্দ থাকলে ভ্যাট কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আমি ভ্যাট ক্যালকুলেশন দেখাইছিলাম তোমাদেরকে, তোমরা দয়া করে ভ্যাট ক্যালকুলেশনটা দেখবা। ব্যাট যেমন মনে করো এক্সক্লুডিং ব্যাট, তার মানে ব্যাট ওর মধ্যে নাই, ব্যাট বহির্ভূত। আবার উইথ ব্যাট, ইনক্লুড ব্যাট, ইম্পোজ ব্যাট, এই যে শব্দগুলা, কোন শব্দ থাকলে তোমার ব্যাট কিভাবে নির্ণয় করতে হয়। ভ্যাটের হার 15%, আমরা জানি 15/115 ভ্যাট সহ। আমরা যদি 100 টাকা একটা পণ্য ক্রয় করে থাকি, তার মানে ওর সঙ্গে আমি ভ্যাট দিছি কয় টাকা? 15 টাকা। তার মানে আমার ভ্যাট সহ মূল্য পড়ছে কত? 100 যোগ 15, অর্থাৎ ভ্যাট সহ মূল্য হলো 15 টাকা, যখন ক্রয় মূল্য 100 টাকা। এখন ওইভাবে যদি আমরা করি তাও করতে পারবো, আর সরাসরি যদি যেভাবে তোমাদেরকে জার্নালের মধ্যে নোটগুলো দেখাই দিছি তোমরা সেভাবেও করতে পারো। তাহলে নিশ্চয়ই তোমরা এখন জার্নাল গুলো পারবা। আরেকটু আবারও বলতেছি, জার্নাল কমপ্লিট করবার আগে, জার্নাল পাবার আশা করার আগে আমি আশা করব তোমরা, আমি যে জার্নাল গুলো 11টা জার্নাল লিখে দিছি, জার্নালের নিয়ম কানুন লিখে দিছি, সেগুলা তোমার আগে পড়াশোনা করতে হবে এবং দ্রুত পারলে মুখস্থ করে ফেলতে হবে হেডলাইন সহ। তবেই একটা ছেলেমেয়ের পক্ষে, অর্থাৎ তোমার পক্ষে এই জার্নাল করা সম্ভব হতে পারে। তা নাহলে জার্নাল করতে গেলে তোমার সমস্যা হবেই। জার্নালগুলো ঘুরে ফিরে কিন্তু প্রায় একই রকম জার্নাল আসবে, জার্নাল কিন্তু খুব বেশি না, 11টা জার্নাল। তো এই 11 ধরনের লেনদেনই ঘুরে ফিরে তোমার খাতার মধ্যে প্রশ্নের মধ্যে আসবে। আমরা যদি 11টা জার্নাল ঠিক মতো মুখস্থ করি তাহলে তারা আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সেটার দিকে খেয়াল করে আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, তোমরা জার্নালগুলো মুখস্থ করো দয়া করে, এবং তারপরে আমার এই সমস্যাটা তোমরা দেখো এবং সমাধান করার চেষ্টা করো, দেখো সহজ হয়ে যাবে। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নিতে থাকো, আমি অপেক্ষা করো। আমি নেক্সট ক্লাস নেওয়ার আগ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।